starts in 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, go. আসসালামু আলাইকুম। ইউএনসিসির সাপ্তাহিক আয়োজন ইউনিসেফ সদস্যদের ভাবনা নিয়ে ইউনিসার্স ভয়েসে সবাইকে স্বাগতম। ফর দ্য হিউম্যান বিং ফর দ্য ওয়ার্ল্ড, এই স্লোগান নিয়ে ইউনিসেফ এগিয়ে যাচ্ছে। স্বপ্ন বুনছে এক উন্নত পৃথিবীর, স্বপ্ন বুনছে এক শিক্ষিত পৃথিবীর, স্বপ্ন বুনছে এক ক্ষুধামুক্ত পৃথিবীর, স্বপ্ন বুনছে এক বেকারত্বহীন পৃথিবীর। কাজ করছে, এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের নিয়ে, লক্ষ্য রাখছে শিক্ষার্থীদের উন্নতিতে, দলগত কাজে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা হাজির হয়েছি আমাদের ইউনিসার্স ভয়েসের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বের সফলতার পর দ্বিতীয় পর্বটি সকলের চাহিদার উপর নজর দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করেছি। আর ঠিক সেখানেই এই দ্বিতীয় পর্বের জন্য আমাদের যে বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে সামাজিক সংগঠন বৃদ্ধি পেলেও কোনো উন্নয়ন হচ্ছে কি। সত্যিই তো সামাজিক সংগঠন বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন সংগঠন আসছে, আমরা দেখছি। দিন শেষে কি আমাদের যে লক্ষ্যটি, কাঙ্ক্ষিত উদ্দেশ্যটি, সেটি কি পূরণ হচ্ছে? আমরা কি পারছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে, সমাজ থেকে সমস্যা দূর করতে, শিক্ষা নিশ্চিত করতে, দরিদ্র কমাতে? এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আর এই কথা বলার জন্য আমাদের এখানে আজ যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের পরিচয় পর্বে আমরা চলে যাব। প্রথমেই আমি চলে যাব সম্মানিত জুনিয়র ক্যাম্পাস অ্যাম্বাসেডর মাহিমা জানিন সারার কাছে। মাহিমা জানিন সারা। আসসালামু আলাইকুম, আমি মাহিমা জেনিস সারা। আমি ইউএনসিসির আন্ডারে একজন জুনিয়র ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আমি কারেন্টলি রাজকুতরা মডেল কলেজে অধ্যয়নরত একজন এইচএসসি ক্যান্ডিডেট। ধন্যবাদ। ধন্যবাদ মাহিমা জানিন সারাকে। আমি চলে যাব সম্মানিত ভাইস প্রেসিডেন্ট আবির শাহের কাছে। ধন্যবাদ। আমি আবির সাহা, নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ইউএনসিস 2020। আমি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ হতে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছে। ধন্যবাদ আবির শাহকে। আমি চলে যাব আমাদের তৃতীয় বক্তা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আরিয়ান খান কায়েসের কাছে। আরিয়ান, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিয়ান আহমেদ কাউসার। আমি ইউএনএসআইএস এর সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে আছি। আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল কলেজ থেকে এবং বর্তমানে অধ্যয়নরত আছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগে। ধন্যবাদ আরিয়ান খানকে। আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের তিনজন বক্তা যারা নিজেদেরকে নিযুক্ত করতে যাচ্ছেন এমন সব কাজে যেখানে মানুষ উপকৃত হবে, শিশুরা উপকৃত হবে, পিছিয়ে পড়া মানুষরা উপকৃত হবে। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা শুনবো তাদের আলোচনা, আমরা শুনবো তাদের মতামত, আমরা শুনবো তাদের বক্তব্য। প্রথমেই আমি চলে যাব মাহিমা জানিন সারার কাছে তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। সামাজিক সংগঠন বৃদ্ধি পেলেও কোনো উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে তার মূল্যবান বক্তব্যের জন্য তারা। আচ্ছা, আমাকে এই প্রথমত এই প্ল্যাটফর্মটি দেওয়ার জন্য ইউএনএসআইএস কে ধন্যবাদ। আমি খুব প্র্যাকটিক্যালি এই কোয়েশ্চেনটার উত্তর দিতে যাচ্ছি। আমি ক্রিটিসিজমের থ্রু, আমি ঠিক ক্রিটিসিজম না, আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের থ্রু হচ্ছে এই জিনিসটা উঠে আনতে চাচ্ছি। আমি মনে করি যে সামাজিক সংগঠনগুলোর প্রতি কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের থ্রু আমি এই জিনিসটা উঠে আনতে পারবো। আমি কিছু সমস্যা পয়েন্ট আউট করতে পারবো যে কারণগুলোর কারণে সামাজিক সংগঠন বৃদ্ধি হওয়া সত্ত্বেও আমাদের দেশের উন্নয়ন কিন্তু সেই হারে হচ্ছে না। প্রথমত মূল কারণগুলোর একটি হচ্ছে লেক অফ স্ট্র্যাটেজি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে। আরেকটা মূল কারণ হচ্ছে লেক অফ রিসোর্সেস অথবা লেক অফ ডোনেশন বা ফান্ডিং, সেটাও পেতে কিন্তু আমাদের স্ট্র্যাটেজির দরকার পড়ে।
এবং এটি বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি না। উদাহরণস্বরূপ আমি বলবো যে ধরে নিন আমি একজন স্বেচ্ছাসেবী এবং আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমি বিনামূল্যে শিক্ষাকে বাংলাদেশের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলায় জেলায় পৌঁছে দিতে চাই। তো আমি সেটা কিভাবে করবো? আমি সেটা বই বিতরণের মাধ্যমে করতে চাই। ঠিক আছে, সেটা আমি করছি। তবে আমার মতোই আরেকজন স্বেচ্ছাসেবী আছে যে অনলাইনের মাধ্যমে শিক্ষাকে সর্বত্র পৌঁছে দিতে চায়। এখন তার উদ্যোগটা কিন্তু আমারটার থেকে বেটার। আমি সেটা কেন বললাম? আমি সেটা বললাম কারণ সময় সাপেক্ষে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি গুলো বদলাতে হবে। সময় সাপেক্ষে স্ট্র্যাটেজি বদলিয়েই 10 মিনিট স্কুল, খান একাডেমির মতো শিক্ষামূলক অর্গানাইজেশন গুলো অনেক এগিয়ে গিয়েছে। তো আমার মতে আসলে হ্যাভিং এ গুড স্ট্র্যাটেজি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর আমি এটা বলি আমি আমার বক্তব্যটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাহিমা জারিন সারাকে। সত্যি চায়ের কাপে ঝড় তোলানোর মতো একটি বিষয় যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আর এই আলোচনার বিষয়ে একটু মূল্যবান বক্তব্য শুনবো আমি এখন আরিয়ান খান কাউসারের কাছে। আরিয়ান খান, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি যদি আমাদেরকে একটু বলতেন। জি জি বলুন। আজকের বিষয় হলো সামাজিক সংগঠন বৃদ্ধি পেলেও কেন উন্নয়ন হচ্ছে না। আমি প্রথমে সংগঠন নিয়ে কিছু বলতে চাই, কারণ সংগঠন কি বা কেন করা হয় তার সম্পর্কে অনেকেই জানে না। সংগঠন হলো কতিপয় ব্যক্তি বিশেষ সমন্বয় শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি সহ সার্বিক সামাজিক উন্নয়নের কাজ করার লক্ষ্যে গঠিত হয়। অর্থাৎ পারিশ্রমিক সামাজিক পদ্ধতি ও সুনির্দিষ্ট কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত হওয়াকে সংগঠন বলে। এতে সংগঠন শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, দরিদ্র বিমোচন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। এক কথায় বলা যায় সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এখন কথা হচ্ছে, এত সংগঠন থাকা সত্ত্বেও সমাজের কেন কোনো উন্নয়ন হচ্ছে না? আসলে উন্নয়ন না হওয়ার কারণ সংগঠন নেই। সংগঠন তাদের নীতি তারা ধরে রাখতে পারে না, পারছে না। সমন্বয় আসলে একা কোনো ব্যক্তি একটি সংগঠন পরিচালনা করতে পারে না। দরকার হয় নানা রকম সহযোগিতা, সাধারণ জনগণের কিছু সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর আমি সবথেকে বড় কারণ মনে করি কিছু হাওয়ায় ভাসিত উৎকল যারা সামাজিক কাজে লিপ্ত হয় ফেসবুক সহ নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য নানা রকম ছবি দিয়ে থাকে। তারপরে তারা মাসখানেক কাজ করার পর ওই সংগঠন থেকে নিজেকে নিজেই গুটিয়ে নেয়। এরকম কিছু লোকের জন্য একটি সংগঠন তারা তাদের পর্যাপ্ত কাজ করতে পারে না, তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না। আছেই বিশ্বাসের একটি ব্যাপার, যা কিনা সংগঠনের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় প্রয়োজন। অনুদান, আত্মসাৎ সহ নানা রকম অবিশ্বাস কাজের জন্য সবথেকে বড় কারণ হলো সংগঠনগুলো কাজ করে থাকে। এই যেমন একটি সংগঠন আসলে হঠাৎ করে একটা সংগঠন আসলো, দোকানদার 100 জনকে বিরিয়ানি প্যাকেট দিয়ে গেল। এখন কথা হচ্ছে, একটি বিরিয়ানিতে কি একজন লোকের 3 বেলার খাবার চাহিদা মিটলো? না, মিটলো না। সামাজিক উন্নয়ন সম্পূর্ণ আমি মনে করি। ধন্যবাদ আরিয়ান খানকে। আমরা বেশ কয়েকটি নতুন পয়েন্ট আসলে পেয়ে গেলাম যে আমাদের এই উন্নয়নটি আসলে কেন হচ্ছে না। স্যার আমাদেরকে বলে গেলেন আসলে আমাদের দিন শেষে স্ট্র্যাটেজির একটা অভাব থেকে যাচ্ছে বা সেটি সঠিকভাবে প্রতিস্থাপন হচ্ছে না, ঠিক যেখান থেকে স্ট্র্যাটেজিটা আসার কথা সেখান থেকে আসছে না, যার ফলে আমাদের একটি সমস্যা সৃষ্টি হচ্ছে, আমাদের উন্নয়নটি বা কাঙ্ক্ষিত উন্নয়নটি হচ্ছে না। পরবর্তীতে আমরা আরিয়ানের কাছ থেকে পেয়েছি অনেকের ছবি প্রচার একটা মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তারা মাসখানেক কাজ করে, নানাবিধ ছবি প্রকাশ করে এবং দিন শেষে তারা নিজেদেরকে গুটিয়ে ফেলে, যার দরুন উন্নয়নটি হচ্ছে না। আবার আরেকটি পয়েন্ট পেলাম, যেমন তাদের নিজেদের মধ্যে বিশ্বাস এবং সততার একটি জায়গায় ফাটল ধরে, যার ফলে কাজটি সঠিকভাবে হচ্ছে না।
ঠিক এরই ধারাবাহিকতা এখন আমি চলে যাব আবির শাহের কাছে। আমরা জানি আমাদের সমাজে এমন অনেক সংগঠন আছে যারা আসলে এই ধরনের সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে কাজ শুরু করেছে, সমাজকে সমৃদ্ধভাবে গড়ার উদ্দেশ্যে কাজ শুরু করেছে, কিন্তু দিন শেষে আমরা তাদের ফলাফল দেখতে পাচ্ছি না, তাদের কাঙ্ক্ষিত উন্নয়নটি দেখতে পাচ্ছি না। সমাজ থেকে এই ধরনের সমস্যা, দরিদ্রতা, শিক্ষার অভাব, এই ধরনের সমস্যাগুলো দিন শেষে যাচ্ছে না, পুষ্টির চাহিদাটি সম্পূর্ণ হচ্ছে না। ঠিক সেখানে দাঁড়িয়ে কি ভাবছেন আবির শাহ? শুনবো তার বক্তব্য। আবির শাহ। প্রথমেই ধন্যবাদ জানাই ইউএনসিসকে এরকম একটি প্রোগ্রামের জন্য, যেখানে কিনা ইউএনসিস এর প্রতিটি সদস্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তাদের মতামতগুলোকে প্রদর্শন করতে পারছে। তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে মূলত আমাদের সংগঠনগুলো বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার উন্নতি হচ্ছে কিনা। আমার মতামত হচ্ছে এখানে অস্থায়ীভাবে উন্নতি হচ্ছে কিন্তু সেটি স্থায়িত্ব পাচ্ছে না। আমরা দেখি, আমাদেরকে প্রথমে জানতে হবে যে সংগঠন জিনিসটা কি। একটি সংগঠন মূলত রাজনৈতিক বা অরাজনৈতিক হতেই পারে, কিন্তু সেখানে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একাধিক ব্যক্তি সমবেত হয়ে সেই লক্ষ্য অর্জনের জন্য কার্য সম্পাদন করে, সেটি মূলত সংগঠন। সংগঠনের যে মূল বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সংগঠনের ভিশন এবং হচ্ছে মিশন। লক্ষ্য বা ভিশন বলতে মূলত বোঝায় যে সংগঠনের যে প্রতিজ্ঞাবদ্ধ যে দায়িত্বগুলো রয়েছে দীর্ঘমেয়াদে সেটি তারা কিভাবে সম্পাদন করবে, এবং অন্যদিকে মিশন বলতে বোঝায় তারা এটিকে দীর্ঘমেয়াদী কি কি পরিমাণ কার্য তারা সম্পাদন করেছে বা করবে বা কতটুকু সম্পূর্ণ হয়েছে। আমি যদি সহজ কথায় বলি তাহলে দেখতে পাবো ভিশন হচ্ছে স্বপ্ন এবং অন্যদিকে বলতে পারি মিশন হচ্ছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। একটি সংগঠনের যে মূল বিষয় রয়েছে সেটি হচ্ছে নেতৃত্ব দানে পারদর্শী হওয়া। আর সেই নেতৃত্ব দানে পারদর্শী হতে হলে সেই রকম একজন নেতার প্রয়োজন যে কিনা তার আগাম ভবিষ্যৎকে বর্তমান ভবিষ্যতে পরিণত করতে পারবে। যদি একটি সংগঠনের মূলত স্বপ্ন দেখতে না পারে তাহলে সেই সংগঠনটি হবে বৈঠাবিহীন নৌকার মতো, এবং অন্যদিকে সংগঠনটির যদি লক্ষ্য না থাকে তাহলে সেই সংগঠনটি কোনো গন্তব্যহীন, সেই সংগঠনের কোনো গন্তব্য নেই। আমি আগেই বলেছি যে অস্থায়ীভাবে উন্নতি হচ্ছে কিন্তু স্থায়ীভাবে উন্নয়ন হচ্ছে না। বর্তমানে সামাজিক সংগঠনগুলো কি করছে? তারা মূলত এক বেলার খাবারের ব্যবস্থা করছে, তারা একদিনের আহারের ব্যবস্থা করছে, এক সপ্তাহের করছে, কিন্তু স্থায়ীভাবে তারা কোনো রকম কিছু করছে না, পরিপূর্ণ উন্নয়নের পথে আমাদের ধাবিত করতে পারছে না সমাজের মানুষগুলোকে। কিন্তু আমরা এই অবস্থায় এই পরিণতিতে দাঁড়িয়ে ইউএনসিস এমন একটি সংগঠন, তারা কিনা এক বেলার আহারে বিশ্বাসী নয় বা একদিনের আহারে বিশ্বাসী নয়। তারা পথ শিশুদের নিয়ে কাজ করছে, তারা একটি শিশুর জন্য পরিপূর্ণভাবে দায়িত্ব পালনে ভূমিকা পালন করে আসছে। আমাদের সংগঠনটি সবসময় বিশ্বাস করে এই নীতিতে যে কথায় নয় কাজে বিশ্বাসী। ধন্যবাদ। ধন্যবাদ আবির শাহকে। তার বক্তব্যের মাধ্যমে বেশ কয়েকটি নতুন বিষয় দেখতে পেয়েছি, যেমন আমাদের মিশন এবং ভিশন একটি সমস্যা, এবং স্থায়ীভাবে যে উন্নয়নটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না, এবং এর মাধ্যমে আমরা কিন্তু একটি সিদ্ধান্তে শেষ পর্যন্ত পৌঁছাতেই পারি যে এই যে কাজগুলো হচ্ছে আমাদের সামাজিক সংগঠনের মাধ্যমে এটি নিঃসন্দেহে ভালো কাজ, মানুষের উপকার হচ্ছে, কিন্তু আসলে দিন শেষে যে আমাদের যেই টার্গেটটি সমাজ থেকে দরিদ্র মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা এবং শিক্ষার চাহিদাটাকে যে পূরণ করা, এই যে বিষয়গুলো উঠে আসছে সেটি আসলে দীর্ঘমেয়াদী পূরণ হচ্ছে না, কারণ স্থায়ীভাবে আমাদের সমাধানের জায়গাটি আসলে নেই। ঠিক এই ধারাবাহিকতাই আমাদের এখন চলে আসে আসলে সমাধানটি কোথায়, সমাধানটি আসলে কি হওয়া উচিত, ঠিক সমাধানটি কি হওয়া উচিত এবং সমাধানটি কোথায়, এই মতামতটি জানবো আমি মাহিমা জানিন স্যারের কাছে। স্যার আপনি যদি শুনছেন। আচ্ছা, আসলে একটা সংগঠনের মাঝে থেকে কাজ করা এবং নিজ নিজ অবস্থান থেকে নিজে একা কাজ করা কিন্তু এক কথা নয়। তবে আমরা সবাই চাইলে কিন্তু আমাদের নিজ নিজ অবস্থান থেকে ইঙ্গিতপূর্ণ অবদান রাখতে পারি। যেমন সেটা র্যান্ডমলি কোনো প্রাইমারি স্কুল বা কিন্ডারগার্টেন স্কুলে গিয়ে ফ্রিতে ক্লাস নেওয়া হতে পারে বা ফ্রিতে খাবার বিতরণ করার মধ্যেও হতে পারে। সেটা সবাই করতে পারে, সেটা আমি করি এবং আমি চাই যে আপনারাও যাতে করেন, এবং সেটা করে আপনারও ভালো লাগবে এবং তাদেরও ভালো লাগবে যাদের জন্য আপনি করছেন কাজটা।
এবং ভবিষ্যতেও এটা বহাল রাখা উচিত, যেমন আমি করছি সেমন আপনারও করা উচিত। আর এটা বলেই আমি আমার বক্তব্যটি দিকে শেষ করছি আসলে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। চলে যাব আরিয়ান খান কাউসারের কাছে। ঠিক কি ভাবছেন এই বক্তব্যে? আসলে সামাজিক সংগঠনের যে কাঙ্ক্ষিত ফলটি আমরা আসলে দেখতে পাচ্ছি না, এটি সমাধানে তার বক্তব্যটি কি, কিভাবে আমরা পারি এই সমস্যাটি সমাধান করতে? আরিয়ান খান। জি, ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আমার জায়গা থেকে আমি মনে করি হঠাৎ বৃষ্টির মতো একদিন 100 জনকে খাবার না দিয়ে 10 জনকে ওই 100 জনের খাবারটা প্রতিদিন দেই, অন্তত 10 জন ভালোভাবে বেঁচে থাকতে পারে। 10 জন বাচ্চার অনিশ্চিত শিক্ষা ব্যবস্থা না করে একজনের পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা করব, এমন একটা লক্ষ্য নিয়েই UNSIS এগিয়ে চলছে। ধন্যবাদ, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আরিয়ান খানকে। সত্যি আরিয়ান খান ফুটিয়ে তুললেন যে কিভাবে আমাদের দীর্ঘস্থায়ী সমাধানটি আসলে দরকার। উনি আমাদেরকে উদাহরণ হিসেবে দেখালেন আমরা 10 জনকে 100 জনের খাবারটি একটি কন্টিনিউ প্রসেসে দিয়ে একদিনে 100 জনকে খাবার দেওয়া যাচ্ছে, এটি ভালো ফলাফল বয়ে আনতে পারি, সমাজে একটি লক্ষ্য নির্দিষ্ট করতে পারি, এভাবে হয়তো এটি সমাধান করা সম্ভব। ঠিক সেখানে দাঁড়িয়ে যদি আমি একটু আমাদের বর্তমান স্ট্র্যাটেজির কথা চিন্তা করি, তাহলে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? বেশ কয়েকটি বেসরকারি রিপোর্টে আসলে আমাদের দেশে ফুটে উঠেছে আমাদের দেশে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে তারা বছরে 2 থেকে 10 লাখ টাকা খরচ করছে এই ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য। এবং এটি কিন্তু যথেষ্ট ভালো একটি অ্যামাউন্ট, কারণ অনেক সংগঠন আছে এবং যারা এভারেজে 2 থেকে 10 লাখ টাকা যদি প্রতি বছর খরচ করে, এটি খুব ভালো একটি লক্ষ্য হতে পারে এই ধরনের সমস্যা সমাধানের জন্য, বাচ্চাদের শিক্ষা নিশ্চিত করার জন্য, পুষ্টি নিশ্চিত করার জন্য, মৌলিক চাহিদাগুলোকে নিশ্চিত করার জন্য। কিন্তু আমরা বাস্তব অর্থে আসলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই আমাদের উন্নয়নগুলো আসলে কিভাবে হচ্ছে। শীতবস্ত্র বিতরণ, কোন একটি উৎসবে আনন্দ বিতরণ, বন্যার্থীদের মাধ্যমে সাহায্য দেয়া, শিশুদের খাদ্য দেয়া, অথবা কোনো একটি নির্দিষ্ট অনুষ্ঠানকে কেন্দ্র করে একদিন মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া। আসলে এই নির্দিষ্ট অনুষ্ঠান, দিন কিংবা একটি বিষয়কে লক্ষ্য করে যখন আমরা এই সমাধানগুলোর দিকে তাকাই, তখন কিন্তু সমাধান হচ্ছে না, বরঞ্চ এখানে একদিন 2 দিন খাদ্যদান বা সাহায্যে কিন্তু এটি আটকে থাকছে। ঠিক সেখানে কিন্তু বিপরীত আমাদের ইউনিসেস কাজ করছে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য। তার মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান বা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমাদের ইলিটারেসি রিমুভ করার যে প্রক্রিয়াটি। সেখানে কিন্তু আমরা কোনো বাচ্চাকে আসলে শুধু শিক্ষার আলোকে আলোকিত করার জন্য স্কুলে ভর্তি করিয়ে শেষ করছি না, আমরা তাদেরকে ভর্তি করাচ্ছি, তাদের সারা জীবনের দায়িত্ব নিচ্ছি, তাদের টিফিনের দায়িত্ব নিচ্ছি, তাদের খাবারের চাহিদা দায়িত্ব নিচ্ছি, এবং পরবর্তীতে আমাদের যে ইউনিসেফ শপ আছে সেখানে, এবং ইউনিসেফ যে এটি স্কুল তৈরি করার পরিকল্পনা করছে, সেখানে তাদেরকে কাজ দেওয়ার মাধ্যমে, শিক্ষকতার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের বেকারত্ব দূর করার জন্য এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। ঠিক সেখানে দাঁড়িয়ে আসলে এই সমাধানটি কিভাবে হওয়া উচিত বলে মনে করছেন আমাদের আবির শাহ? শুনবো তার মূল্যবান বক্তব্য। আবির শাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। আমাদের সামাজিক সংগঠনগুলো যেরকম বৃদ্ধি পাচ্ছে কিন্তু সঠিক তেমন ভাবে উন্নয়ন করতে পারছে না। কিন্তু উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ আমাদের দরকার, বা আমরা কিভাবে উন্নয়ন করতে পারি। আমরা যদি প্রথমেই দেখি সমন্বয় সাধন। একটি সংগঠন মূলত হচ্ছে একটি পরিবার। পরিবারের সদস্যদের মধ্যে যদি সমন্বয় সাধনের ঘাটতি থাকে, তাহলে সেই সংগঠনটি কোনোভাবেই উজ্জীবিত হতে পারে না এবং তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই সর্বপ্রথম একটি সংগঠনের দরকার সমন্বয় সাধন। তারপর আমরা যদি দ্বিতীয়টি দেখি, সেটি হচ্ছে পরিকল্পনা। একটি সঠিক পরিকল্পনা এবং সঠিক কাজই একটি সংগঠনকে তার শীর্ষে পৌঁছে নিয়ে যেতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তারপর যদি আমরা দেখি ব্যবস্থাপনা দক্ষতা, সঠিক হাতে সঠিক কাজ করতে পারলে, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অবশ্যই আমরা আমাদের সমাজে উন্নয়ন ফিরিয়ে আনতে পারবো, যেটি আমাদের ইউএনসিস গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে আসছে। সমাজের সর্বস্তরে তারা কাজ করে আসছে। নিয়ন্ত্রণ ভাবে দক্ষতা, যে কোনো কাজেরই একটি নিয়ন্ত্রণ দরকার আছে, সব কাজের একটা নিয়ন্ত্রণ দরকার আছে, এবং যদি নিয়ন্ত্রণহীনভাবে কাজ করি তাহলে সেই সংগঠনটি কখনোই উন্নয়নের শীর্ষে যেতে পারবে না। কিন্তু আমাদের ইউএনসিস তা বারবার প্রমাণ করে দিয়ে আসছে যে ইউএনসিস দক্ষ হাতে নিয়ন্ত্রণ সব কাজ কিভাবে নিয়ন্ত্রণ করে আসছে। ইউএনসিস কখনোই একদিনের খাবার বা মূলত একাধিক শিশুর কাজ একবারে করতে যাচ্ছে না, কিছু কিছু ভাবে তারা একটি শিশুর পরিপূর্ণ দায়িত্ব তারা পালন করে আসছে। সৃজনশীলতা,
একটি সমাজে সর্বস্তরে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে সৃজনশীলতার দরকার রয়েছে। যদি সৃজনশীলতা আসে তাহলে সমাজের উন্নয়ন সর্বস্তরে পৌঁছে যাবে। তারপরে আমরা যদি দেখি প্রচুর পরিমাণে পড়াশোনা, আমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, কারণ আমাদের সমাজের উন্নয়নে করতে হবে। সেদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখনো সামাজিক সংগঠনগুলো গড়ে উঠছে, কিন্তু স্থায়িত্বভাবে পরিপূর্ণ লাভ করতে পারছে না উন্নয়নের দিক দিয়ে। সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে, সর্বশেষ আমি যেটি বলতে চাই, নেতৃত্বের গুণ। একটি সংগঠনের মূল হচ্ছে নেতৃত্ব দানকারী ব্যক্তি, যিনি নাকি গণতান্ত্রিক মনোভাব নিয়ে সে তার সংগঠনকে নেতৃত্ব দানে সহযোগিতা করবে, হাসি মুখে তার সমস্ত দায়িত্ব পালন করে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ আবির শাহকে, ধন্যবাদ। আমি আবারও চলে যেতে চাই আবির শাহের কাছেই। যেহেতু আবির শাহ আমাদের এখন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে, সংগঠনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, ঠিক সেখানে দাঁড়িয়ে আবির শাহ কি মনে করছে আমাদের যে ব্যবস্থাপনা দক্ষতার কথা উনি বললেন, নিয়ন্ত্রণের কথাটি উনি বললেন, সেখানে ইউনিসেফ আসলে কোন ধরনের পদক্ষেপ নিয়েছে এই দীর্ঘমেয়াদী সমস্যাটিকে সমাধান করার জন্য? ধন্যবাদ। আমি সবার আগে একটা কথা শেয়ার করতে চাই সবার কাছে। খুব সম্ভবত সালটা 2017 সাল, আমি তখন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে পড়ছি। তো আমরা কলেজ শেষে যখন কলেজ থেকে বাড়ি ফিরি, তখন আমার কলেজের রাইড ইউজ করি বাসে। তো ফেরার পথে আমরা সাইনবোর্ডের ওইখানে সিগনালে পড়ি। তো কিছু পথ শিশু দৌড়ে বাসের দিকে ছুটে আসে। তো এসে বলেন যে, ভাইয়া আপনারা বাসে করে প্রতিদিন কই যান? তো তখন আমি বলি যে, ভাইয়া আমরা পড়তে যাই বাসে করে। তো ভাইয়া তখন শিশুগুলো বলতেছে, ভাইয়া আমাকে নিবেন? আমাকে বলতেছে যে আমাকে পড়তে নেবেন কি? তখন আমি তার দিকে তাকিয়ে আছি, আমি কোনো ভাষা পাচ্ছি না, তাকে কি বলবো। কতক্ষণ পরে বলে, ভাইয়া কিছু টাকা দেন, খাবো। তো তাকে আমি টাকা দিলাম। তারপর সে ছোট্ট একটা চিপসের প্যাকেট কিনে খেতে লাগলো। তখন আমি শিশুটির চোখে যেমন শিক্ষার আগ্রহ দেখলাম, তেমনি তার দিকে আমি দেখলাম খাদ্যের যে পরিপূর্ণ অভাব। ঠিক তখন থেকে আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, আমি এরকম একটি সংগঠন খুঁজছি যেখানে সর্বস্তরে কাজ করতে। ঠিক 2019 সালে কিছুদিন আগে আমি ইউনিসেফের সাথে যুক্ত হই। এরকম একটি প্ল্যাটফর্ম আমি পাই সবার সাথে কাজ করা। তো আপনি বললেন যে আমার দায়িত্ব কি? একটি সংগঠন মূলত একার পক্ষে গড়ে ওঠা সম্ভব না। এখানে আমি বা আমরা বলতে কিছু নেই। একটি সংগঠন মূলত হচ্ছে পরিবার, সেখানে সবাইকে সমবেত হয়ে কাজ করতে হবে। ইউএনসিসি যদি আমরা দেখি, আমরা বর্তমান পরিস্থিতি কি করছি, সকল সদস্যদের মাধ্যমে সমন্বয় সাধনের জন্য আমরা অনলাইনে বিভিন্ন রকম কার্যক্রম করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত সদস্যদের খবর রাখছি এবং আমরা পরবর্তীতে ইউএনসিসির জন্য কি ধরনের কাজ করব সেগুলো আলোচনা করছি। আমরা অতি সত্ত্বর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাঠ পর্যায়ে কাজের জন্য প্রস্তুত রয়েছি। আমরা যে বর্তমান যে প্রজেক্টটি হাতে নিচ্ছে সেটি হচ্ছে ইউএনসিসি একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। এটি কিনা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অতি সত্ত্বর এটি নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা নিশ্চিত যে আমরা আলোর পথ দেখব এবং অতি সত্ত্বর আমরা শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তুলব। এবং আরেকটি যে কাজ সেটি হচ্ছে আমরা খুব শীঘ্রই মাঠ পর্যায়ে নেমে পথ শিশুদের নামের তালিকা তৈরি করব এবং সেটি একজন হোক বা কয়েকজন হোক, এবং তাদের পরিপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য ইউএনসিস খুব শীঘ্রই কাজের জন্য মাঠে নামবে। আমরা সবাই জানি, আমরা যারা ইউএনসিসির সদস্য রয়েছি, ইউএনসিসির যে নীতিটি রয়েছে, ইউএনসিস কথায় নয় কাজে বিশ্বাসী। ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, আর এই কাজকে দেখানোর জন্যই আমরা বিশ্বাস করি দীর্ঘমেয়াদী সমাধানে। এক বেলা খাওয়ানো, একদিন সাহায্য, এতে আমরা বিশ্বাসী নই। ইউএনসিস কাজ করছে মানুষের জন্য, তাদের জীবনের দায়িত্ব নিয়ে শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য, পিছিয়ে পড়া এই শিশুদেরকে তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য। ঠিক সেখানে যদি আমি একটু বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি ইউনিসেফ একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রচেষ্টায় আছে। এটি সফল হয়ে গেলে যেমন হবে কর্মসংস্থানের সুযোগ, ঠিক তেমনি পিছিয়ে পড়া শিশু, পথ শিশু বা যেসব শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তারা পাবে তাদের শিক্ষার যথাযথ একটি জায়গা, এটি বিশ্বস্ত জায়গা, এটি দীর্ঘমেয়াদী সমাধান। অতএব সে জায়গা থেকে যদি আমি দেখতে চাই, ইউএনসিস কিন্তু আমাদের অন্যান্য অনেক সংস্থা থেকে আলাদা। সে কাজ করছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এবং
এ ধরনের শিশুদের এবং এদের সদস্যদের কাজের নিশ্চয়তা দেওয়ার জন্য ইউনিসেফ কিন্তু দক্ষতা ভিত্তিক বিভিন্ন কাজের সুযোগ করে দিচ্ছে, করেছে অনলাইন শপ, স্কিল বেস কাজের সুযোগ যেমন ফটোগ্রাফি সহ নানা উদ্যোগ তারা নিয়েছে এ ধরনের দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এবং আমরা এটিও জানি ইউনিসেফ কিন্তু কাজ করছে এখন শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের সহযোগিতা, সাহায্য এবং তাদের ঠিক যেটি প্রয়োজন সেটিকে যথাযথভাবে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে ইউনিসেফ। এবং যাদের স্কিল বেস দক্ষতা আছে তাদের জন্য কিন্তু ফটোগ্রাফি, এডিটিং, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল বিভিন্ন সাইট উন্মুক্ত করে দিচ্ছে ইউনিসেফ, যাতে আপনারা আপনাদের এই দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজের জন্য ভালো কিছু করতে পারেন এটি দীর্ঘস্থায়ী সমাধান, করতে পারেন জনকল্যাণমূলক কাজ। পাশাপাশি যদি আমি দেখতে চাই, যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করছি সেহেতু আমাদের কিন্তু নিজস্ব কাউন্সিলিং ব্যবস্থা আছে, আমাদের আছে ঘরে বসে কেরিয়ার বেস ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, যে কোনো বিষয় জানার ব্যবস্থা, আর ঠিক সেখানে আমাকে সাহায্য করছে ইউনিসেফ এর কাউন্সিলিং ব্যবস্থাটি। অতএব আমরা দেখতে পাচ্ছি আমরা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যাচ্ছি, আমরা দীর্ঘস্থায়ী পদক্ষেপ হাতে নিয়েছি এবং ইউনিসেফ দিন শেষে মানুষের জন্য কাজ করছে এবং কথায় নয় কাজে নিজেদেরকে ফুটিয়ে তুলছে। ঠিক এখানে দাঁড়িয়ে কি ভাবছেন আরিয়ান খান? চলে যাব আরিয়ান খানের কাছে। আরিয়ান খান, আপনি কি মনে করেন ইউনিসেফ অন্যান্য সংস্থাগুলো বা অন্যান্য সামাজিক সংস্থাগুলো যেভাবে কাজ করে তার চেয়ে আলাদা? যদি এটি আলাদা হয় তাহলে কিভাবে আলাদা, শুনবো আপনার মুখ থেকে। জি ধন্যবাদ। হ্যাঁ, ইউএনএস একটি দীর্ঘস্থায়ী সমাধান পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে হাজারো স্বপ্ন পূরণ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে। এদের উদ্দেশ্য একাধিক নয়, একজনকে গড়ব, কিন্তু গড়ব সেটা গড়ার মতো গড়ব, এমন ভাবে গড়ব যেটা সে তার না ভাঙে। এই ক্ষেত্রে অন্যান্য সংগঠন দেখা যায় একদিনের বা কয়েকদিনের জন্য এমন কোনো কাজ করে যেটা আসলে কোনো কাজের না। ইউএনএসএস এই দিকে সম্পূর্ণই আলাদা। ইউএনএসএস দীর্ঘস্থায়ী নানা রকম পরিকল্পনা বর্তমানে তারা উদ্যোগ নিচ্ছে, ভবিষ্যতে আরো এরকম অনেক উদ্যোগ নেবে। ধন্যবাদ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আরিয়ান খানকে। আমরা কিন্তু বেশ কয়েকটি বিষয় দেখতে পেয়েছি, কেন আমাদের এত সামাজিক সংগঠন থাকা সত্ত্বেও আমাদের উন্নয়ন হচ্ছে না বা কাঙ্ক্ষিত লক্ষ্যটিতে আমরা যেতে পারছি না। যদি আমি সেই বিষয়গুলোকে মাথায় রেখে একটু বলতে চাই, তাহলে দিন শেষে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এ ধরনের উন্নয়নটি না হওয়ার পিছনে কারণগুলো আসলে কি কি যদি একটু বলতে চাই, দেখতে পাই উন্নয়নের ব্রত নিয়ে আসলে কাজ করার সত্ত্বেও সবাই কিন্তু এই উন্নয়নের ধারাটি বজায় রাখতে পারছে না, সংগঠনগুলো তাদের মূল ব্রত থেকে কিন্তু সরে যাচ্ছে। এটি হচ্ছে একটি সমস্যা এই ধরনের উন্নয়ন, দীর্ঘস্থায়ী উন্নয়ন না হওয়ার পিছনে। আবার যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি সামাজিক সংগঠনগুলো সামাজিক কাজের উদ্দেশ্যে তাদের কর্মকাণ্ড চালিয়ে গেলেও আসলে তাদের জবাবদিহিতার জায়গাটি খুবই ছোট, তাদের জবাবদিহিতার জায়গাটি আসলে নেই বললেই চলে। সেখানে দাঁড়িয়ে দেখা যায় অনেকেই তাদের লক্ষ্য থেকে সরে যায় এবং নানাবিধ আন্তঃকলহ, দুর্নীতি, মতবিরোধ এই ধরনের সমস্যার কারণে সংগঠনগুলো দিন শেষে দেখা যায় ভেঙে পড়ে এবং তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে উদ্দেশ্যে তারা শুরু করেছিল সেটি হচ্ছে না। পাশাপাশি তাদের সঠিক কাজের পরিকল্পনার অভাব কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়। এবং আমি যদি চিন্তা করি সেক্ষেত্রে দেখা যায় এলাকা ভিত্তিক যে কাজের বিষয়টি সেটিও কিন্তু ফুটে ওঠে, যে এলাকা ভিত্তিক নির্দিষ্ট কাজগুলো আসলে হচ্ছে না। আমরা দেখা যাচ্ছে বেশ কয়েকটি সংস্থা একটি এলাকায় সাহায্য দিয়ে যাচ্ছে, অথচ দুর্গম এলাকায় যে সংস্থাটি যেতে পারছে না বা দুর্গম এলাকায় যে মানুষগুলো সত্যিকার অর্থে সাহায্যের প্রয়োজন তাদের কাছে কাঙ্ক্ষিত সাহায্যটি পৌঁছাচ্ছে না। ঠিক সেখানেই কিন্তু সমস্যাটি সৃষ্টি হয়, প্রয়োজন হয় সমাধানের। এবং সেই সমাধানের দিকে যদি আমরা তাকাই, আমরা আমার তিনজন বক্তার কাছ থেকে যে সমাধানগুলো পেয়েছি যদি একটু আমি সামারি করি তবে দেখতে পাবো তারা বলেছেন ছোট ছোট এলাকা ভিত্তিক ভাবে লক্ষ্য নিয়ে সেই এলাকাগুলোর ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই এলাকাগুলোর একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা করা, অন্যান্য সংগঠনগুলোর সাথে যোগাযোগ রেখে যে এলাকাগুলো আসলে বঞ্চিত, যেখানে আসলে সাহায্য পৌঁছাচ্ছে না সেই এলাকাগুলোতে সাহায্য পৌঁছে দেওয়া। আবার যেসব এলাকায় আসলে বেকারত্বের সংখ্যা বেশি, শিক্ষিত মানুষের অভাব আছে
কিংবা সেখানকার মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত, সেখানে শিক্ষার আলোকে পৌঁছে দেওয়ার জন্য এটি পরিকল্পনা করা, যারা বেকার আছে তাদের দক্ষতাগুলো জানা, তারা কোন বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়গুলো জানা এবং সেই বিষয়ের উপর লক্ষ্য রেখে কাজের সুযোগ দেওয়া, যাতে সকলের একটি দীর্ঘস্থায়ী কাজের সমাধান হয় এবং দিন শেষে আসলে সত্যিকার অর্থে যে সমস্যাটি, সেই সমস্যাটি সমাধানের জন্য। এখন যেহেতু আমরা সেখানের দিকে পৌঁছে গিয়েছি, সেখানে আমি একটু চলে যাব আমাদের সম্মানিত জুনিয়র ক্যাম্পাস অ্যাম্বাসেডর মাহিমা জানিন স্যারের কাছে। মাহিমা জানিন স্যারা, আপনি কি আপনার নিজস্ব জায়গা থেকে বা নিজ চিন্তা ভাবনা থেকে কোনো পদক্ষেপ নিয়েছেন? আপনি কি কোনো কাজ করছেন এই ধরনের সমস্যার সমাধানের জন্য, কিংবা কাউকে করার উৎসাহটি দিলে আপনি আসলে কিভাবে দিবেন? কি মেসেজ থাকবে আপনার মানুষের জন্য? কিভাবে আপনি বলবেন আপনার আশপাশের মানুষদেরকে যে তারা এই সমস্যাটি আসলে কিভাবে সমাধান করা উচিত? আমি আমার অবস্থান থেকে অবশ্যই ছোট ছোট পদক্ষেপ নিচ্ছি। অবশ্যই করোনাকালীন অবস্থায় খুব বড় পদক্ষেপ নেওয়া সত্যিই কঠিন, তবুও আমি চেষ্টা করছি যে অনলাইনের থ্রু আমি যাতে আনপ্রিভিলেজড চিলড্রেনদেরকে ফ্রিতে ক্লাস করাতে পারি, বা এই করোনাকালীন অবস্থায় আমি যাতে ফ্রিতে খাদ্য বিতরণ করতে পারি, কারণ অনেকেই কিন্তু খুব বিপদে পড়ে গিয়েছে এই করোনাকালীন অবস্থায়। আমি বাকিদেরকেও এই আহ্বানই করছি যাতে তারাও এগিয়ে আসে, তারাও যাতে ফ্রিতে খাদ্য বিতরণ করে, তারাও যাতে অনলাইনে ক্লাস নেয়, যেহেতু এখন সব অনলাইন ভিত্তিকই হয়ে গিয়েছে, অনলাইনে ক্লাস নেয় যাতে আরো যত যা কিছুই করা যায়, হাতের মধ্যে যত যা কিছুই করা যায় তা করার চেষ্টা করতে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারাকে। স্যারের বক্তব্যে আমরা কয়েকটি বিষয় দেখতে পেয়েছি। উনি আমাদেরকে আহ্বান করেছেন যথাসম্ভব নিজ জায়গা থেকে এই করোনাকালীন মহামারীর সময় দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণ করে যাওয়া, যাতে দিন শেষে খাদ্য পুষ্টিটি আমরা নিশ্চিত করতে পারি। এবং উনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মটি ব্যবহার করা, অর্থাৎ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মটি ব্যবহার করে আমাদের যথাসম্ভব মানুষের কাছে পৌঁছানো, সমস্যাটির রুট মূল যেটি সেটিকে খুঁজে বের করা এবং এর মাধ্যমে একটি সমাধানের দিকে যাওয়া, যথাসম্ভব মানুষের জন্য কাজ করা। ধন্যবাদ মাহিমা জানিন স্যারাকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমি যদি চলে যাই আরিয়ান খানের কাছে, তাহলে তার কাছে আমার একটু জানার থাকবে সে কি আসলে কোনো পদক্ষেপ নিয়েছে বা কি করছে এই করোনা মহামারী সময়ে মানুষের জন্য। আরিয়ান খান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ। আমি প্রথমেই বলেছি 100 জনকে একদিন খাবার না দিয়ে 10 জনকে প্রতিদিন ওই 100 জনের খাবারটা দিতে, সেখান থেকে আমি আমার কার্য পরিচালনা করে যাচ্ছি। আমি প্রতিদিনই আমার বাসার গ্রেজে মিনিমাম 10 জনের খাবার প্রতিদিন ব্যবস্থা করি, যাতে তা কোনো সমস্যার তাতে প্রতিদিন আমরা টান দিয়ে থাকি যাতে পরিবার সচ্ছল ভাবে বসবাস করতে পারে। তারা তাদের স্থানে এমন করে যাতে পরবর্তীতে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। যেমন আমি নানা রকম সবজি, ফলমূল, নানা রকম এমন কিছু যেন ওই ভ্যান করে বিক্রি করে তাদের পরিবার পরিচালনা করতে পারে। এই সকল ক্ষেত্রে দূরত্ব বজায় রেখে আমি করোনাকালে মহামারীর সময় এই সকল কাজ করে যাচ্ছি। ধারণা একটাই, বিশ্বাস একটাই, অন্তত 100 জনকে সমসাময়িক সাহায্য না করে 10 জনকে বাঁচাই। ধন্যবাদ। আরিয়ান খানকে ধন্যবাদ, সত্যি একটি মহান উদ্যোগের কথা বলে গেলেন। 100 জনকে লোক দেখানো সাহায্য না করে 10 জনকে সত্যিকার অর্থে সাহায্য করা, যার যার জায়গা থেকে কাজ করে যাওয়ার আহ্বান দিয়ে গেলেন আরিয়ান খান। আরিয়ান খান কাজ করছে তার নিজ জায়গা থেকে করোনা মহামারী সময়ে। যদিও এই করোনা মহামারীর সময়ে দূরত্ব বজায় রেখে জনসেবামূলক কাজ করা একটু কঠিন, বেশ সতর্কতা অবলম্বন করতে হয়, তবুও তিনি চেষ্টা করছেন নিজ জায়গা থেকে মানুষের জন্য কাজ করার। আমি শুনবো আবির শাহের কাছ থেকেও তার মূল্যবান বক্তব্য, আসলে তিনি কি করছেন এই করোনা মহামারী সময়ে। কিন্তু তার ঠিক আগে আমার আবির শাহের কাছে থাকবে আরেকটি প্রশ্ন। আবির শাহ, দেখুন ছোট ছোট যে সংস্থাগুলো তাদের নানাবিধ পরিকল্পনা বাস্তবায়ন করছে, যেখানে দীর্ঘস্থায়ী পরিকল্পনাটির অভাব আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক যে সম্মান অর্জন সেটি কিন্তু হচ্ছে।
মানুষের কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে না, কিন্তু অল্প সময়ের জন্য হলেও তারা সমাধান না হোক কিন্তু একটু সাহায্য পাচ্ছে। তাহলে এখানে যে তারা দীর্ঘস্থায়ী সমাধান পাচ্ছে না, যদিও তারা ক্ষুদ্র সময়ের জন্য এটি সাহায্য পাচ্ছে, এটির চাহিদাটি আসলে কতটুকু? আমাদের সংগঠনগুলোকে কি আমরা এই ধরনের আহ্বান দিব যে আপনারা ক্ষুদ্র সাহায্যগুলোকে একদম সরিয়ে দিন এবং দীর্ঘস্থায়ী কাজগুলো নিয়েই পড়ে থাকুন এবং দীর্ঘস্থায়ী লক্ষ্যগুলো নিয়ে এগিয়ে যান? কোনটি? আমরা কি দীর্ঘস্থায়ী কাজটিকেও রাখবো, পাশাপাশি ক্ষুদ্র এবং খণ্ডকালীন যে কাজের সহযোগিতা সেটিকেও রাখবো এবং দীর্ঘস্থায়ীকেও রাখবো, নাকি আমরা একটিকে সরে গিয়ে আরেকটিকে রাখার আহ্বান জানাবো? কোনটি আপনার মতে হওয়া উচিত, আবির শাহ? ধন্যবাদ। বর্তমান সময়ে যে সামাজিক সংগঠনগুলো কাজ করছে সেটি যদি আমরা দেখি, মূলত লোক দেখানো কাজগুলো হচ্ছে, কিন্তু তারা যে কাজগুলো করছে সেগুলো কিন্তু স্থায়িত্ব পাচ্ছে না। সেই সংগঠনগুলো যে আমাদের সমাজের উন্নয়ন কিন্তু স্থায়িত্ব পাচ্ছে না। কিন্তু আমরা যদি আমাদের ইউএনসিসি সংগঠনকে দেখি, তারা মূলত দীর্ঘস্থায়ী কাজে বিশ্বাসী, এবং আমি বলবো ইউএনসিসিকে সবসময় দীর্ঘস্থায়ী কাজের উপরই বিশ্বাস রাখতে। কারণ আমরা যদি একটি শিশুর দায়িত্ব নিই, তাহলে আমরা তার পরিপূর্ণ দায়িত্ব নিব। তার মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাব। সে যাতে তার সমাজে সঠিকভাবে অধিকারগুলো রক্ষা করতে পারে, শিক্ষা, বাসস্থান, খাদ্য চাহিদা সবগুলো যাতে পরিপূর্ণভাবে পায়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ আবির শাহকে। বেশ কয়েকটি বিষয় উনি ফুটিয়ে তুললেন। ঠিক এর ধারাবাহিকতায় আমি আবারও আবির শাহের কাছে একটু জানতে চাইবো, যেহেতু এই সমাধানটির কথা আপনি আমাদেরকে বললেন, সেহেতু আপনি কি ইউনিসেফ এর হয়ে ব্যক্তিগত উদ্যোগে কোনো কাজ শুরু করেছেন, কাউকে সাহায্য করছেন, বা কিভাবে আপনি সেই কাজটি করছেন যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন? ধন্যবাদ। আমি বর্তমানে যে কাজগুলো করছি, সর্বপ্রথম আমার সংগঠন আছে সেটার প্রচারণা আমি আমার ক্যাম্পাসে ব্যাপকভাবে চালাচ্ছি, এবং এটা যে উপকারিতা রয়েছে এবং সমাজের সর্বস্তরে যে আমাদের যে গরিব বা পথশিশু রয়েছে তারা যে কতটা মানে ভুক্তভোগী সে সম্পর্কে তাদের জানাচ্ছি, এবং ইউএনসিসির হয়ে পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের জন্য যাতে তাদের হাত রেখে কাজ করে সেজন্য তাদেরকে আগ্রহ জানাচ্ছি। এবং আমি আমার বাসার পাশে একটি শহীদ মিনার চত্বর আছে, সেখানে গেলেই দেখা যাবে যে প্রচুর পথ শিশু রয়েছে, যেখানে তারা কিনা বসে থাকে। তারা একবেলা খাবারের জন্য, আমি সেখানে হয়তো আমার প্রতিদিন যাওয়া হয় না বা প্রতিনিয়ত যাওয়া হয় না, সপ্তাহে কিছু বন্ধুদের সাথে গিয়ে আমরা বিস্কুট বিতরণ করি। কিন্তু এখন সবাইকে মিলে কাজ করতে হবে। বর্তমান সময়টা খুব একটি দুর্যোগপূর্ণ সময় চলছে, মহামারীর সময় চলছে। একা কিছুই করা সম্ভব না, সবাইকে মিলে এবং সামাজিক দূরত্ব রেখেই কাজগুলো করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আবির শাহকে। বেশ কয়েকটি নতুন বিষয় আমরা দেখতে পেলাম। আমাদেরকে আহ্বান জানালেন আবির শাহ, সবাই মিলে এই দুর্যোগকালীন সময়ে যথাযথ দূরত্ব বজায় রেখে আসলে কাজ এগিয়ে যেতে হবে, থেমে যাওয়া চলবে না, কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, যথাসম্ভব মানুষের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। ঠিক সেখানেই কিন্তু কাজ করছে আমাদের ইউএনসিস শুধুমাত্র আমাদের দেশ নিয়েই বলে চাচ্ছে না, তারা কাজ করতে চাচ্ছে বিশ্বব্যাপী, ছড়িয়ে দিতে চাচ্ছে পুরো পৃথিবীতে তাদের কাজের গণ্ডি, চাচ্ছে একটি শিক্ষিত পৃথিবী, চাচ্ছে একটি ক্ষুধামুক্ত পৃথিবী। ঠিক সেখানেই স্বাগতম জানাতে হয় ইউনিসেফকে তাদের এই কাজের জন্য। পাশাপাশি এই কাজের জন্য কিন্তু ইউনিসেফ খুঁজে নিচ্ছে দেশের মেধাবীদেরকে, শিক্ষার্থীদেরকে দিচ্ছে একটি প্ল্যাটফর্ম এই ধরনের সামাজিক কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করার জন্য। সেখানেও কিন্তু আরেকবার স্বাগতম জানাতেই হয় ইউএনসিস এর পক্ষ থেকে। যদি আমরা একটু বলি, আমাদের এই সমাধানগুলোকে ইউএনসিস কিন্তু দিন শেষে পরিপূর্ণতা দেওয়ার জন্য সর্বোচ্চ ভাবে কাজ করছে এবং চাচ্ছে দীর্ঘস্থায়ী ভাবে এগিয়ে যেতে, চাচ্ছে সকলের দায়িত্ব নিতে, শিশুদের দায়িত্ব নিতে, তাদের জীবনের দায়িত্ব নিতে। শুধুমাত্র কয়েকটি দিন বা কয়েকটি মাস বা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে থাকতে যাচ্ছে না, পুরো জীবনের দায়িত্ব নিয়ে দেশ ও মানুষের উপকার করতে যাচ্ছে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছে ইউনিসেফ অন্যান্য সংস্থাগুলোর চেয়ে। ঠিক কিভাবে সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করা যায়, মানুষের জন্য কাজ করা যায়, সমাজের জন্য কাজ করা যায়। যদি ফিরে যাই আমাদের আজকের বিষয়ে, তাহলে আমরা কিন্তু দেখতে পাই ঠিক কি হচ্ছে, কেন হচ্ছে না সমাধান, এবং আসলে সমাধানটি কি। বেশ কয়েকটি দিক আমরা তুলে ধরতে পেরেছি। আমরা দেখেছি আমাদের সংগঠনগুলোর আছে জবাবদিহিতার অভাব, আমরা দেখছি আমাদের সংগঠনগুলোর আছে স্ট্র্যাটেজির সঠিক প্রয়োগের অভাব, আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে আছে সততার অভাব,
নেতৃত্বের অভাব, চেইন অফ কমান্ডের অভাব এবং স্থায়ী ভিত্তিতে কাজ করার যে বিষয়টি সেটির অভাব। এবং আমরা এটিও দেখতে পেয়েছি যারা খণ্ডকালীন কাজ করছে, একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করছে, তাদেরকে আসলে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে ফেলে দেওয়া যাবে না, তাদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমাদের সমাজে একটি সামাজিক সংগঠন হিসাবে ঠিক যেমন আমাদের প্রয়োজন দীর্ঘস্থায়ী কাজের পরিকল্পনা করা, ঠিক তেমন আমাদের প্রয়োজন মৌসুম ভিত্তিক কোন একটি খণ্ডকালীন নির্দিষ্ট লক্ষ্য রেখে আমাদের কাছে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক সেখানে যেমন শীতবস্ত্র বিতরণ আমাদের প্রয়োজন, যেমন প্রয়োজন আনন্দ উৎসবে আনন্দ বিতরণ, শিশুদের একটু খাদ্য বিতরণ, এবং আমাদের প্রয়োজন বন্যার্থ এবং অন্য সমস্যা অর্থাৎ ইমার্জেন্সি হেল্প যাদের প্রয়োজন তাদেরকে সাহায্য করা। ঠিক তেমনই প্রয়োজন রুট থেকে আমাদের এই সমস্যাটিকে সমাধানের জন্য একদম সমাজের মূল থেকে আমরা যদি এই সমস্যাটাকে সরিয়ে দিতে চাই এবং একটি সুন্দর পৃথিবী করতে চাই, শিক্ষিত পৃথিবী করতে চাই, ক্ষুধামুক্ত পৃথিবী করতে চাই, তাহলে স্থায়ী সমাধানগুলোর দিকে নজর দেওয়া, অর্থাৎ এলাকা ভিত্তিক কাজ করা, এলাকাগুলোকে আলাদা আলাদা সংগঠনের হাতে দিয়ে সেখানে উন্নয়ন দিকের ধারাবাহিকতা যেটি আছে সেটিকে বজায় রাখা। একদম তৃণমূল পর্যায়ে যেখানে আমাদের সংগঠন বা স্বাভাবিক সামাজিক সংগঠনগুলো পৌঁছাতে পারছে না সেখানে আমাদের কার্যক্রম নিয়ে যাওয়া এবং সেখানকার যারা শিক্ষা গ্রহণ করতে চাচ্ছে, যারা শিক্ষা আলো থেকে বঞ্চিত, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, তাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা এবং একটি সমস্যার সমাধান দেওয়া, একটি শিক্ষিত এলাকা, শিক্ষিত দেশ, শিক্ষিত পৃথিবী গড়ার একটি প্রচেষ্টা হাতে নেওয়া। ঠিক সেখানেই আমরা স্বাগতম জানাই এই ধরনের সামাজিক সংগঠনকে। আবার আমরা যদি দেখতে পাই কর্মসংস্থানের দিকটি আসলে সমাজ থেকে যে দরিদ্রতা দূর করার জন্য প্রয়োজন একান্তভাবে প্রয়োজন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। যদি আমরা দেখি আমাদের কিভাবে কর্মসংস্থানটি সমাধান করব, সেক্ষেত্রে আসলে যারা বেকার আছে প্রথমত আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদের দক্ষতা দিয়ে আসলে বেকার সে আসলে কি করতে পারছে, সে তার জায়গা থেকে কোন বিষয়ে ভালো, কোন বিষয়ে এক্সপার্ট, কোন বিষয়ে তার দক্ষতা আছে সেটাকে খুঁজে বের করা, তার সাথে মিল রেখে তার কাজের সুযোগ করে দেওয়া। যখন আমরা এই ধরনের সমাধানগুলো করতে পারবো, আমি বিশ্বাস করি আমরা পারবো একটি সুন্দর পৃথিবী গড়তে, আমরা পারবো সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজ থেকে ধরনের সমস্যা দূর করার জন্য কাজ করতে এবং দিন শেষে একটি সফল পৃথিবী, সফল উদ্দেশ্য এবং সফল সংগঠন গড়ে তুলতে। অতএব শেষ মুহূর্তে আমাদের সকলের কাছে কিছু আহ্বান থেকে যায়। আমি যদি চলে যাই স্যারের কাছে, তাহলে তার কাছ থেকে জানতে চাবো শেষ মুহূর্তে এই সমাজের বঞ্চিত শিশুদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যটি কি, তার আহ্বানটি কি? সারা। আচ্ছা, শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান, তাদেরকে আমি বলবো তারা যাতে আমাদের সাথে কোঅপারেট করে। আমরা যেমন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, আমি চাই তারাও যাতে আমাদের সাথে কোঅপারেট করে, আমাদের কথাগুলো বুঝে এবং আমাদের নির্দেশনা অনুযায়ী কাজগুলো করে। এটা বাদে আমার আর কিছু বলার নেই আসলে। ধন্যবাদ সারাকে শেষ মুহূর্তে হলেও এটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সারার বক্তব্যের মাধ্যমে আমরা পেলাম শিক্ষার্থীদেরকে আসলে এগিয়ে আসতে হবে। আমরা যারা কাজ করছি, যারা সামাজিক সংগঠনের সাথে আছি এবং যে সমস্ত সামাজিক সংগঠন আছে, এই সামাজিক সংগঠনগুলোর সাথে শিক্ষার্থীদের যুক্ত হওয়া একান্ত জরুরি। যেমন ইউনিসেফ তাদের নিজ জায়গা থেকে অ্যাম্বাসেডরস নিয়োগ দিচ্ছে, অ্যাম্বাসেডরস এর জন্য আহ্বান জানাচ্ছে, জুনিয়র অ্যাম্বাসেডরস এর জন্য আহ্বান জানাচ্ছে, ভলান্টিয়ারের জন্য আহ্বান জানাচ্ছে, মেম্বার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। ঠিক এই আহ্বানগুলোকে সাড়া দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়া, আমাদের সাথে কাজ করা এবং এই সমস্যার সমাধানে, সামাজিক সমস্যার সমাধানে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সামাজিক সমস্যাগুলোকে দূরী করার জন্য শিক্ষার্থীদের যে একটি অবদান আছে, তাদের নিজ নিজ জায়গা থেকে যে কাজ করতে হবে সেই বিষয়টিকে তাদেরকে বুঝতে হবে এবং আমাদের সাথে কোঅপারেট করার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করা। এই ধরনের পদক্ষেপগুলো সত্যি আসলে সমাজের জন্য কার্যকরী এবং আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদের শিক্ষার্থীদেরকে দায়িত্বটি পালন করতে হবে। ঠিক আমরা কিভাবে পারি সমাজ থেকে এই সমস্যাগুলোকে, সামাজিক সমস্যাগুলোকে, শিক্ষাকে নিশ্চিত করা মতো কাজগুলোকে করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক সেখানেই আমি জানতে চাইবো আরিয়ান খান কায়েসের কাছে তার বক্তব্যটি আসলে কি, তিনি কিভাবে চাচ্ছেন এই সমাজের উন্নয়ন করতে, এই সমস্যাগুলোকে দূর করতে এবং শিক্ষার্থীদের কাছে তার আহ্বান কি থাকবে এবং
নতুন প্রজন্মের কাছে তার আহ্বান কি থাকবে? আরিয়ান খান, শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। প্রথমেই বলতে চাই শিক্ষার্থীদেরকে নিয়ে। তারা আসলে মনে করে একটি সংগঠনে কাজ করলে তাদের লেখাপড়া, তাদের নানা রকম কাজে ব্যাঘাত ঘটবে। আসলে তাদেরকে এই সম্পর্কে আমাদের অবগত করতে হবে যে আসলে না, সংগঠনে যদি তুমি কাজ করো তাহলে তুমি এর দ্বারা আরো অনেক কিছু শিখতে পারছো, তুমি এর অভিজ্ঞতা পাচ্ছ, নানা রকম এ সম্পর্কে জানতে পারছো, তোমার অনেক কিছু জ্ঞান অর্জন হবে। প্রথমে এই ধারণা দিতে হবে তাদেরকে, সাথে নতুন প্রজন্মদেরও। পরিশেষে একটাই কথা বলবো, সঠিক লক্ষ্য নিয়ে কাজ করলে সামাজিক সংগঠন সত্যিকার অর্থেই সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমাদের উচিত সভাপতি, সেক্রেটারি পদবীর লোভ বিসর্জন দিয়ে এবং ওই ফেসবুক, ইনস্টাগ্রাম সাময়িক সম্মাননা উপাধি পাওয়ার আশা না করে বাণিজ্যিক চিন্তা বাদ দিয়ে সত্যিকারের উন্নয়নমূলক কাজের সংকল্পকে সংগঠনে কাজ করা। তা করতে পারলেই সম্ভব হবে সমাজের উন্নয়ন করা। প্রত্যেক সদস্যদের কাছে আমার অনুরোধ, এমন ভাবে কাজ করবেন যাতে করে সংগঠনের পাশাপাশি আপনাকেও স্মরণ করে অনন্তকাল সাধারণ মানুষ। ধন্যবাদ। ধন্যবাদ আরিয়ান খান কায়েসকে। আরিয়ান খান দেখানোর চেষ্টা করেছেন এই সামাজিক কার্যক্রমের মাধ্যমে কিন্তু আসলে মানুষের মাঝে বেঁচে থাকা যায়। সারা জীবন তাকে যেমন স্মরণ করবে, পুরো পৃথিবী স্মরণ করবে, তার মৃত্যুর পরেও মনে রাখবে তার কাজকে, তার কাজের মাধ্যমেই হবে তার পরিচয়। ধন্যবাদ আরিয়ান খান কায়েসকে। এর পরবর্তীতে আমি চলে যাব আবির শাহের কাছে। আবির শাহের কাছে যাওয়ার আগে একজন দর্শকের একটি আহ্বানকে আমাকে সবার কাছে একটু শেয়ার করতেই হচ্ছে। আমাদের একজন দর্শক আমাকে একটি আহ্বান জানিয়েছেন, এই ধরনের সামাজিক সংগঠনের যে কাজগুলো, যে লক্ষ্যগুলো, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে শুধুমাত্র শিক্ষার্থী নয় বরং সর্বস্তরের মানুষকে আমাদেরকে আহ্বান জানাতে হবে। ধন্যবাদ দর্শক, আপনি আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমাদেরকে একটি দিক দেখিয়ে দিলেন, একটি কথা মনে করিয়ে দিলেন যে শুধুমাত্র শিক্ষার্থী নয় বরং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে আমাদের এই কাজের মাধ্যমে। উনি আরো বললেন প্রচার মাধ্যমকে ব্যবহার করা, অর্থাৎ আমরা ইউনিসেফ যে কাজটি করছি এটি আসলে একটু প্রচারণা করা। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে প্রচারণা যেন সত্যিকারের অর্থে হয়, মানুষের উপকারের জন্য হয়, পিছিয়ে পড়া মানুষের উপকারের জন্য হয়, এবং আমাদের যে লক্ষ্যটি সেই লক্ষ্যটিকে বাস্তবায়নের জন্য যেন আমাদের এই প্রচারটি হয়। অতএব আমরা আমাদের জায়গা থেকে কাজ করব, সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান করব, প্রচার মাধ্যমগুলোকে ব্যবহার করব মানুষকে সচেতন করার জন্য, এবং দিন শেষে আমাদের যে লক্ষ্যটি সেটিকে আমরা বাস্তবায়ন করব। ধন্যবাদ আমাদের দর্শককে। এবার আমি চলে যাব আবির শাহের কাছে। এই শেষ মুহূর্তে, শেষ লগ্নে আসলে কি আহ্বান জানাতে চাচ্ছে আবির শাহ আমাদের সামাজিক সংগঠনের জন্য, সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের জন্য আসলে কি করা উচিত, কোন পদক্ষেপ নেওয়া উচিত আমাদের মানুষের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, এবং সামাজিক সংগঠনের পরিকাঠামোর মধ্যে থেকে কিভাবে আমরা আমাদের সামাজিক সমস্যাগুলোকে দূর করতে পারি? আবির শাহ। ধন্যবাদ। আমরা জানি একটি সংগঠন কিন্তু হঠাৎ করে সৃষ্টি হয় না, এটাকে আমরা বলতে পারি একটি বিন্দু বিন্দু পানি কণা থেকে একটি বিশাল মহাসমুদ্রের সৃষ্টি হয়, সেভাবে একটি সংগঠন গড়ে ওঠে। আমার শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আমরা যারা শিক্ষার্থী রয়েছি, যারা সংগঠন সম্পর্কে জানে বা সংগঠন সম্পর্কে জানে না বা অবগত নয়, তাদেরকে সংগঠনের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে তাদেরকে জানানো। এবং সবচেয়ে বড় কথা, একটি শিক্ষার্থী প্রশ্নই করতে পারে কেন আমরা সংগঠনের সাথে যুক্ত হব। তাদেরকে জানতে হবে একটি সংগঠনের সাথে যুক্ত হলে সে কিন্তু তাকে আলাদাভাবে প্রকাশ করতে পারে, তার মধ্যে নেতৃত্ব দানের একটা মনোভাব গড়ে উঠতে পারে, সে সকল কাজ করতে পারে। তো আমার শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এই সময় হাতে হাত রেখে সংগঠনের জন্য সংগঠনের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ আবির শাহকে। আবির শাহ আমাদেরকে দেখালো, আমাদেরকে বলার চেষ্টা করলো, আমাদেরকে আহ্বান করলেন ঠিক কিভাবে আমরা এই কাজগুলোকে বাস্তবায়ন করব, যেমন বেকারত্ব কমানো, শিক্ষা নিশ্চিত করা, সামাজিক উন্নয়ন করা, দরিদ্রদের সাহায্য করা, জরুরি অবস্থায় সহযোগিতা করা, এবং এতে শিক্ষার্থীদের অবদানটি কি হবে এবং আমাদের সাথে কেন যুক্ত হবে। ধন্যবাদ আবির শাহ। সত্যি আমাদের ইউনিসেফ এই সব কয়টি লক্ষ্য, অর্থাৎ জরুরি অবস্থায় সহযোগিতা, দরিদ্রদের সহযোগিতা, সামাজিক উন্নয়নমূলক কাজ করা, শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করা, এবং বেকারত্ব দূরীকরণের জন্য কাজ করা, এই সব কয়টি
উদ্দেশ্যকে লক্ষ্য রেখে কিন্তু আমরা কাজ করছি, এবং এই কাজটি কিন্তু আমরা সামান্য কয়েকদিনের জন্য নয়, বরং একটি দীর্ঘ সময়ের জন্য, এবং যেটি সমাজের সত্যিকার অর্থে আমাদের কাজে লাগবে, সমাজকে পরিবর্তনে সাহায্য করবে, সেভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা যদি দেখতে পাই দিন শেষে আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি আছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ঠিক সেই সাথে আমরা কিন্তু কাজ করছি শিক্ষার্থীদের জন্য, যেই শিক্ষার্থীরা আমাদের এই সামাজিক সংগঠনের আওতাভুক্ত হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে এই সমাজের জন্য কাজ করছে পিছিয়ে পড়া মানুষের জন্য, কাজ করছে শিক্ষা নিশ্চিত করার জন্য। আমাদের এই সংগঠনগুলো যে কাজগুলো করছে সেখানে আমাদের ইউনিসেফ কিন্তু একটি ভিন্নধর্মী কাজ নিয়ে এসেছে, যেটি পুরো জীবনের দায়িত্ব এবং তাদের কাজের সুযোগ দেয়া। সেখানে এই শেষ মুহূর্তে আমি ইউনিসেফের কয়েকটি বিষয় একটু লক্ষ্য সকলের উদ্দেশ্যে বলেই যাব। আমরা কিন্তু বেকারত্ব কমানোর জন্য আমাদের ইউনিসেফ সব কাউন্সিলিং এবং আমাদের যে স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু শিক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের কাজ করছি। পিছিয়ে পড়া মানুষের যেমন শিক্ষা নিশ্চিতের জন্য আমরা কাজ করছি, ঠিক সমাজের মূল ধারায় যে ধরনের শিক্ষার্থীরা আছে তাদের যদি কোনো সমস্যা হয়, তাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, সেজন্য কিন্তু আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করেছি। অর্থাৎ আমরা মূল ধারা শিক্ষার্থীদেরও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাদের কাউন্সিলিং দিয়ে যাচ্ছি, ইউনিসেফ তাদের কাউন্সিলিং দিয়ে যাচ্ছে, এবং সামাজিক উন্নয়নের সাথে আমরা যুক্ত হচ্ছি এবং জরুরি অবস্থায় সহযোগিতা কিন্তু আমরা করছি। এবং এই জরুরি অবস্থায় সহযোগিতার মাধ্যমে আমাদের যে আহ্বানটি এসেছিল যে আমরা আসলে প্রচার করছি বেশি, কাজ করছি কম, ছবি তুলছি, কিন্তু আমরা কাজকে বাস্তবায়নের রূপ দিতে অনেক সংগঠন পারছে না, সেখানে কিন্তু আমরা এটিকে বাস্তবায়ন করতে সফল হয়েছি। আমরা করোনা মোকাবেলার জন্য মানুষকে সচেতন করার জন্য নিজেদের জায়গা থেকে সম্পূর্ণ কাজ করে যাচ্ছে, ইউনিসেফ কাজ করে যাচ্ছে। পাশাপাশি ইতোমধ্যে কিন্তু ইউনিসেফ বেশ কয়েকবার মানুষকে সহযোগিতা করেছে। এই করোনাকালীন সময়ে দরিদ্রদেরকে সহযোগিতা করেছে, জরুরি অবস্থায় সহযোগিতা করেছে। কিন্তু আমরা কিন্তু প্রচার মাধ্যমকে ব্যবহার করিনি, ইউনিসেফ কিন্তু প্রচার মাধ্যমকে ব্যবহার করেনি, ব্যবহার করেছে মানুষের ভালোবাসা। এই মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইউনিসেফ। অর্থাৎ দিন শেষে আমাদের ইউনিসেফ যেমন সামাজিক সংগঠন হিসাবে নিজেদের লক্ষ্যকে এগিয়ে রেখে কাজ করছে, ঠিক তেমনি আমাদের সাথে যুক্ত শিক্ষার্থীদের নিয়েও কাজ করছে। তাদের নেতৃত্ব দান, তাদের সামাজিক সংগঠনের সাথে কাজের সুযোগ, তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বৃদ্ধির জন্য কিন্তু আমাদের ইউনিসেফ কাজ করে যাচ্ছে। সকল দিক মিলিয়ে দিন শেষে আমরা ইউনিসেফকে বলতে পারি যে ধরনের সমস্যাগুলো আসলে সামাজিক সংগঠন ফেস করছে বর্তমানে, ঠিক তাদের মূল ধারার চেয়ে বেরিয়ে এসে সমস্যার সমাধান এবং দীর্ঘস্থায়ী একটি নিশ্চয়তা দানের জন্য কিন্তু ইউনিসেফ সকল পদক্ষেপ নিয়েছে। এবং ইউনিসেফের মূল লক্ষ্যই হচ্ছে কথায় নয় কাজে বিশ্বাসী হয়ে মানুষের জন্য কাজ করা, শিশুদের জন্য কাজ করা, সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা। ফর দ্য হিউম্যান বিং, ফর দ্য ওয়ার্ল্ড, এই লক্ষ্য, এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করব, এই স্লোগানে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী সপ্তাহে, নতুন কোনো দিন, নতুন কোনো সপ্তাহে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইউনিসেফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ধন্যবাদ।